আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফেসবুক লাইভ। আমাদের আজকের বিষয় হচ্ছে বেটার ব্রেন। টপিকটা সহজ শব্দ দুটো খুব সহজ। তো বেটার ব্রেন বলতে আমরা সাধারণত যেটা বুঝি, আজকে আমাদের সেশনটা কিন্তু একটু আলাদা মানে আমরা সাধারণত বেটার ব্রেন বলতে এটাই বুঝি যে আমরা আমাদের ব্রেনকে কিভাবে আরো উন্নত করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস, এখানে পার্থক্যটা হচ্ছে এটাই যে সাধারণত এটা বলতে আমরা বুঝি যে সেলফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ কিভাবে আমরা নিজেদেরকে আগে যা ছিলাম তার চাইতে আরো ভালো করতে পারি। হ্যাঁ, সেই ধরনের ট্রেনিং আমরা নিজেদেরকে কিভাবে দিতে পারি সেটাকে আমরা বেটার ব্রেইন হিসাবে অনেক সময় মনে করি। কিন্তু এখানে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বেটার হিউম্যান কিভাবে হতে পারি। বেটার হিউম্যান বলতে আসলে কি ধরনের বেটার হিউম্যান? এটাকে সেই ইউটোপিয়ান হিউম্যান কিনা, যে কারো ভিতরে কোনো রোগ, যে কোনো রকম মত পার্থক্য থাকবে না, বা কারো ভিতরে কোনো অন্যদের প্রতি হিংসা, বা যে জিনিসগুলি আমরা ফেস করি, যেগুলিকে আমরা চাই আমাদের ভিতরে না থাকুক কিন্তু এগুলি আমাদের ভিতরে থাকে, বা এটা অবধারিত অবশ্যম্ভাবী বলেই থাকে, সেইটা না। আমরা যেটা চাই বেটার ব্রেন বলতে সেটা হচ্ছে যে আমরা যত নতুন কিছু ইনফরমেশন যখন আমাদের ব্রেনে যাবে তখন আমাদের ব্রেনের সার্কিটরি পরিবর্তন হয়। সে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। তো এই পরিবর্তনের ফলে যেটা হয় যে তখন আমরা আর আগের মতন ভাবে চিন্তা করতে পারি না, আমাদের চিন্তা ভাবনারও অনেক পরিবর্তন আসে। কিন্তু আমি সবসময় বলি যে আসলে প্রাকৃতিকভাবে সবকিছু সংগঠিত হয়, আমাদের এককভাবে যেটা আমরা ডিসিশন নেই সেই একক ডিসিশনের সবসময় এটার খুব বেশি আমরা আসলে উপযোগিতা খুঁজে পাবো না, বা এটার এমন এমন নয় যে আমি চাইলেই চেঞ্জ হয়ে যাবে। আসলে আমার চাওয়াটা যদি ওই প্রাকৃতিকভাবে চাওয়ার হয় তাহলেই হবে। আবার এই যে পরিবর্তনের কথা বললাম, ব্রেইন পরিবর্তন তাদেরই হবে যাদের পরিবর্তন হওয়ার মতন। যাদের হওয়ার না তারা কিন্তু কখনো এটাতে উৎসাহী হবে না, বা তাদের কাছে এটা কোনো আবেদন তৈরি করবে না। তাহলে বেটার ব্রেইনের এই আজকের টপিকের যে বিষয় বা যে বিস্তারিত আলোচনা এটা আমরা পেয়েছি, এটা আমি যেটা কিছুটা অ্যাডপ্ট করেছি, সেটা আমি গত সপ্তাহে আমাদের যেটা সেশন ছিল সেই সেশনেরই এটা একটা কন্টিনিউশন। গত সপ্তাহের সেশনটা সম্ভবত এ ধরনের একটা টপিক ছিল যে আমাদের ব্রেইন কিভাবে বায়াসড হয়, এবং আমরা দেখা যায় যে কিভাবে সহজে ডিসক্রিমিনেট করি অন্যদেরকে, এবং ইন গ্রুপ আউট গ্রুপ সহজেই তৈরি করে ফেলা যায়। তো এই যে ইন গ্রুপ আউট গ্রুপ তৈরি করে ফেলা যায়, এটা এই ধরনের সিচুয়েশন আমাদের জীবনে সবসময় ঘটবে। আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করেছি তখনও দেখেছি যে আমরা যখন একটা গ্রুপ ফর্ম করি তখন সেই গ্রুপের বাইরে যারা তাদেরকে আমরা তখন তাদের প্রতি দেখা যায় যে প্রচন্ড একটা বিরূপতা চলে আসে খেলার মধ্যে অতটুকু অংশেই। তাহলে এটা একটা স্বাভাবিক ঘটনা, ন্যাচারাল ফেনোমেনন অবশ্যই। কিন্তু এই সংক্রান্ত যত বেশি তথ্য আমরা জানবো আমাদের ভিতরে অনেক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা হচ্ছে এরকম, যেমন গত সপ্তাহে আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে এরকম পরীক্ষাতে দেখা গেছে যে একদল স্টুডেন্টকে, অল্প বয়সী বাচ্চারা, তাদেরকে একটা ক্যাম্পিং এ নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে তাদেরকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, যে তারা ওই দুই গ্রুপ তাদের আলাদা আলাদা যে তাদের যে তাঁবু সেটাকে রক্ষণাবেক্ষণ করবে, তাদের ফ্ল্যাগটাকে মেনটেন করতে হবে। তো দেখা গেল তাদের ভিতরে এই যে গ্রুপিং বা আউটগ্রুপ ইন গ্রুপের সেন্সেশন এত বেশি হয়ে গিয়েছে যে একসময় তাদের ভিতর মারামারি শুরু হয়ে গেল, এমনকি তারা ভাঙচুরও শুরু করে দিল প্রতিপক্ষের তাঁবুকে। তো এই ধরনের ঘটনাটাকে যখন দেখা গেল যে তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন কিভাবে এটা একটা কোনো খুব বাস্তবসম্মত সলিউশন আছে কিনা। তো একটা সলিউশন তারা পেয়েছেন, সেটা হচ্ছে যে যদি ইন গ্রুপ আউট গ্রুপ আমরা যাদেরকে মনে করি তাদেরকে যদি একসাথে কোনো কাজে এনগেজ করা যায়, যেমন এরপর তাদেরকে বলা হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা যে বাসে করে তোমরা ফিরবো, আমরা একসাথে ফিরবো, সেই বাসটা সমস্যা হচ্ছে, এটাকে তোমাদের হেল্প করতে হবে, এটাকে একটা রিপেয়ারের কাজে। তখন দেখা গেল যে তারা তাদের নিজেদের বিভেদ ভুলে গিয়ে একসাথে তারা ওগুলিতে কাজ শুরু করলো।
তাহলে এটা হচ্ছে একটা ওয়ে যখন আমরা এনগেজড হই, অর্থাৎ আমরা যখন কোনো কাজে যাদেরকে আমরা মনে করি প্রতিপক্ষ তাদেরকে নিয়ে যখন কোনো কাজ করি, তখন আসলে আমাদের ব্রেনের যে অংশটায় অন্যদের প্রতি একটা প্রতিহিংসা তৈরি হয় যে না এরা মানুষ নয়, এরা অন্য কেউ, সেই অংশটা তখন আর স্টিমুলেটেড হয় না, যার ফলে আমরা স্বাভাবিকভাবেই তাদের সাথে আচরণ করতে পারি সহমর্মিতার সাথে। এটা হলেও একটা উপায়। আবার আর একটা উপায় হচ্ছে যে আমরা যত বেশি জানবো, বিভিন্ন পার্সপেক্টিভ জানবো, যত বেশি নোভেল পড়বো, বিভিন্ন ধরনের পড়াশোনা করব, মুভি দেখব, তত বেশি আমাদের অন্যদের দৃষ্টিভঙ্গিতে দিয়ে দেখার একটা প্র্যাকটিস হবে আমাদের ব্রেইনে। তো এই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্র্যাকটিসের ফলে আমরা তখন আরেকজনের প্রতি যে পরিমাণ আমাদের ঘৃণা অনুভব করার কথা সেটা তখন করতে পারবো না। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কারো প্রতি যখন বিরূপতা আমরা মনে অনুভব করি, সেটাকে আসলে অস্বীকার করা যাবে না, কারণ এটা আমাদের একটা বড় পিটফল। আমরা হিউম্যানরা এত বেশি সেলফ কন্ট্রাডিক্টিং যে যখনই আমাদের ভিতরে এরকম কোনো একটা অনুভূতি আসে যে সাপোজ একজন মুসলিম সে একজন ইহুদিকে দেখলো বা ইহুদির কথা শুনলো, বা আমি অন্য কোনো ধর্ম এখানে আনবো না, তো যেহেতু ইহুদি ধর্ম একটু দূরবর্তী, তো যাই হোক, তখন তার প্রতি একটা যদি সে ঘৃণা অনুভব করে, তখন কি হয়, তখন যাদের ভিতরে কিছুটা শিক্ষা এরকম কিছু আছে, তখন তাদের ভিতরে একটা অনেক সময় অনুতাপ তৈরি হয় যে আচ্ছা ঠিক আছে, এরকম এটা তো আসলে ঠিক না, আমি কেন ডিসক্রিমিনেট করছি, সবাই তো আল্লাহর সৃষ্টি, তাহলে এদের প্রতি কেন আমি এরকম অনুভব করছি, এটা আসলে ঠিক না। হ্যাঁ, যে তাদের প্রতি আমি একটা খারাপ লাগার একটা ডিসগাস্ট, বিরক্তি বা ঘৃণা। কিন্তু এটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আই এম ফিলিং ডিসগাস্ট। আমি যখন এই ব্যক্তিটার এই রিলিজিয়ান একটা পরিচয় আইডেন্টিটি পেলাম, তখন আমার ভিতরে এরকম একটা নেগেটিভ ফিলিংস তৈরি হয়েছে, এটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা যদি রেজিস্ট করি তাহলে কিন্তু আমরা কোনোদিন বেটার ব্রেইন আমাদের হতে পারবে না। তাহলে এটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, ইয়েস আই এম ফিলিং ডিসগাস্ট। তো এইটা আমাদের আজকে মেডিটেশনের বিষয়, আমরা কিভাবে আমাদের ব্রেনকে বিভিন্ন ইনফরমেশন আমাদের ব্রেনকে চেঞ্জ করবে সে সম্পর্কে আমরা জানবো মেডিটেশনের মধ্যে, যেটা যাতে করে আমরা আমাদের সহমর্মিতা এবং আমাদের ভিতরে যে স্বাভাবিক রিয়াক্টিভিটি থাকে। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে আমাদের ভিতরে মানুষের দুইটা পক্ষ সাধারণত দেখা যায়, একটা কনজারভেটিভ আর একটা হচ্ছে লিবারেল, সব জায়গাতেই। সেটা বিভিন্ন ইউরোপ বা আমেরিকা ওখানেও দেখা যায় যে রাষ্ট্র ক্ষমতায় একদল থাকে লিবারেল, একদল থাকে কনজারভেটিভ। কনজারভেটিভরা ইমিগ্রেশনের বিরোধী থাকে, তারপরে তারা আইন টাইন এগুলির ব্যাপারে অত্যন্ত মানে বেশি এগুলি আরোপ করতে চায়। আর যারা লিবারেল তারা দেখা যায় সব ব্যাপারে লিবারেল, তারা যে গে ম্যারেজও সাপোর্ট করে বা ইমিগ্রেন্টের প্রতি লিবারেল, অনেক রকম এরকম। তো দুদিকেই কিন্তু আসলে ভালো মন্দ ব্যাপার আছে এবং দুজনের পার্সপেক্টিভই কিন্তু সঠিক। তো এইটা দূর করার জন্য আরেকটা ওয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের এই ধরনের যদি টাস্ক তৈরি করা যায়, যেমন একজন লিবারেল, তাকে এমন কিছু টাস্ক দেওয়া হলো যে যেটা কনজারভেটিভদের যে কাজ সেই ধরনের কাজের সাথে কিছুটা মিল আছে, তাহলে যখন সে ওই ধরনের কোনো কাজে ইনভলভ হয় তখন তার দৃষ্টিভঙ্গির ভিতরে অনেক দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। তো দৃষ্টিভঙ্গি প্রসারণের জন্য আমাদের অনেক বেশি মানুষের সাথে মেশাটা খুব প্রয়োজন। আমরা যদি, কারণ এগুলিও রিসার্চে দেখা গেছে যে যারা যত বেশি ইন গ্রুপের ভিতরে আবদ্ধ থাকে তাদের ভিতরে স্বভাবতই বাইরের যারা তাদের প্রতি একটা বিদ্বেষ থাকবে, কারণ এইটা আমাদের ইভলিউশনের আমাদের মধ্যে এটা আছে। কারণ আগে তো আমরা ট্রাইবাল ছিলাম, আমরা হচ্ছে খুব ট্রাইবাল অ্যানিমেল। তো ট্রাইবাল হওয়ার কারণে আমরা সবসময় ট্রাইবের মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের সার্ভাইভালের জন্য। সো এই যে সুতরাং কে আমার ট্রাইবের মধ্যে কে বাইরে, তাহলে যত রকম আমাদের নেটওয়ার্কিং বাড়বে, যত বেশি রকম বিভিন্ন মানুষের সাথে আমরা মেলামেশা করব বা করার সুযোগ পাবো, তত বেশি আমাদের ভিতরে দৃষ্টিভঙ্গিটা ওই যে শুধুমাত্র একটা ট্রাইবের মধ্যে আর থাকবে না। তাহলে এই যে এরকম বিভিন্ন রকম মিক্সিং, এটাও দরকার। তো আমাদের মেডিটেশন আমরা শুরু করবো। মেডিটেশনে যেটা আমরা করি, আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, চোখ বন্ধ করে ধীরে ধীরে আমরা মেডিটেশন শুরু করি।
যারা নতুন তারা আমার ইনস্ট্রাকশন শুনে ওটা ফলো করতে পারবেন। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, নাক বন্ধ রেখে, চোখ বন্ধ রেখে, মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস বন্ধ রেখে, তারপরে মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি নাক দিয়ে। এবং শ্বাস যখন আমরা ছাড়বো তখন পেটটা ভিতরের দিকে টেনে নিব। আবারও আমরা ধীরে ধীরে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, ধীরে ধীরে 1 থেকে 4 গুনতে গুনতে, এবার শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি এবং আমাদের এই বিশেষ ধরনের মেডিটেশনে যেটা বৈশিষ্ট্য, যেটা আমি প্রায়ই বলি তারপরেও বারবার বলতে হয় কারণ অনেকে হয়তোবা নতুন এটা শুনছেন বা শুনবেন, সেটা হচ্ছে যে আমরা প্রচলিতভাবে চিন্তা করি যে মেডিটেশনের ভিতরে খুব আমাদের কাম অ্যান্ড কোয়েট থাকতে হবে, পরিবেশটা নির্বিঘ্ন থাকতে হবে। তো এটাকে আমাদের নিশ্চিত করতে হবে, মোবাইল সাইলেন্ট করে রাখতে হবে, কেউ দরজায় নক করলে পরে বিরক্ত হয়ে তখন এটাকে রেসপন্ড করা যাবে না। কিন্তু আমি যেটা মনে করি যে আসলে এগুলি সমস্ত এই পদ্ধতিগুলি অত্যন্ত প্রাচীন এবং এগুলি ভুল পদ্ধতি। এই কারণে ভুল যেটা বাস্তবসম্মত নয়। আমাদের মেডিটেশন এটা একটা ইলিউশন, কারণ এটা আমরা আগেও বলেছি। কেন ইলিউশন? কারণ আমরা আসলে প্রতি মুহূর্তে মেডিটেশনের মধ্যে থাকি যদি আমরা ওই মুহূর্ত নিয়ে আমাদের কমপ্লেন না থাকে। যে প্রচন্ড গরম লাগতেছে, এটাও মেডিটেশন। আচ্ছা ঠিক আছে, গরম লাগতেছে, কত কষ্ট হচ্ছে আমার, রোদ, প্রচন্ড রোদ, ঘামছে, হ্যাঁ। এবং তখন যদি চিন্তা করি যে যারা পরকালে বিশ্বাস করে যে পরকালে যদি আমি সেই হেল বা দোজখের ভিতরে থাকি তাহলে সেখানেকার যে গরম সেই তুলনায় এটা কিছুই না, তাহলে এটা চিন্তা করলেও তো একটা হাসি ফুটে ওঠে। তাহলে ওই যে প্রচন্ড গরমের মধ্যেও যখন দোজখের কথা যদি কেউ চিন্তা করেন বা হেল, তখন সেই কন্ট্রাস্টটা এত বেশি যে তখন কিন্তু এটা হাসি তৈরি করবে যে সেই তুলনায় তো আমি আসলে বেহেশতেই আছি। তাহলে এই যে প্রতিটা মুহূর্তে যখন আমরা কোনো কমপ্লেইন আমাদের ভিতরে তৈরি হবে না। হ্যাঁ, কমপ্লেইন হতে পারে, আমাদের ব্রেইনের রিয়াকশনটা তো এরকমই। আমাদের ব্রেন, আমাদের অ্যামিগডালা ব্রেনে যেখানে ইমোশন তৈরি হয় তার কাজই হচ্ছে রিয়াক্ট করা। কারণ তাছাড়া তো আমরা, আমাদের পূর্বপুরুষরা সার্ভাইভ করতে পারতেন না। অর্থাৎ একটা বন্য পশু আক্রমণ করলে তো আমাকে রিয়াক্ট করতে হবে, পালাতে হবে অথবা যুদ্ধ করতে হবে। এই জন্য আমাদের ব্রেনে এভাবে তৈরি। তো সেইটাকে আমরা যত ইনফরমেশন জানবো তত বেশি সেটা আমাদেরকে রক্ষা করার কাজেই লাগবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তো আমরা সাধারণত মেডিটেশন যেভাবে ভাবি, যেটা চিন্তা করি, যেটা চাই, আমাদের এই মেডিটেশনে আসলে সেগুলির কোনো প্রয়োজনই নাই। কারণ এই মেডিটেশনে যদি এখন আমার একটা ফোন আসে, আমি যদি রিয়্যাক্ট না করি, মনে মনে যদি আমি বিরক্ত না হই, আমার হার্টবিট যদি বেড়ে না হটে, ইস কেন ফোনটা আসলো, আমি খুব স্বাভাবিকভাবে যদি দেখি, আচ্ছা ফোনটা দেখি, তো যদি দেখি খুব জরুরি, আমি ফোনটা কথা বললাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এটা মিটিংয়ে আছি, আমি খানিকক্ষণ পরে ফোন করি, বা খুব জরুরি হলে আমি ফোনটা অ্যাটেন্ড করলাম, পুরো কথাটাই বললাম, তারপর আবার রেখে দিলাম। তাহলে এখানে আমি কোনো রেজিস্ট করছি না, এটা একটা ন্যাচারাল ফেনোমেনন। এই মুহূর্তে ফোনটা বাজছে, এটাতে তো আমার কন্ট্রোল নাই। তাহলে আমাদের কন্ট্রোলের বাইরে যা সূর্য উঠছে, চন্দ্র উঠছে, বা এই সমস্ত ন্যাচারাল বিষয়গুলি যা, সেরকম ভাবে হঠাৎ ফোন বেজে ওঠা, তাহলে যখনই আমি এটাতে রিয়াক্ট না করে, রেজিস্ট না করে আমি এটাকে রেসপন্ড করব। আচ্ছা ঠিক আছে বাজছে, আমি দেখি, তাকাই, আচ্ছা ঠিক আছে দেখলাম, রেখে দিলাম, ওকে। তখন আমি আসলে মেডিটেশনের মধ্যেই থাকছি, পুরাটা সময় মেডিটেশন, সারাটা জীবন মেডিটেশন। আমরা কেন সারাটা জীবন মেডিটেশন সেটাও আমরা বলবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই,
1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আজকে সকালে আমি যখন বারান্দায় বসে একটা কফি খাচ্ছিলাম, ওই সময় একটা চিন্তা আমার মাথায় আসলো, কারণ আমি মানুষকে অনেক কিছু বলি, আমার বিভিন্ন অভিজ্ঞতা বা আমার চিন্তা ভাবনা শেয়ার করি। তো একটা ফিডব্যাক আমি অনেক সময় পাই, যেটা নিয়ে আমি তখন আমার ভিতরে মনে হলো যে এটা নিয়ে কথা বলা দরকার। সেই ফিডব্যাকটা হচ্ছে এইরকম যে, ভাই আপনি এখন যে পর্যায়ে আছেন, এই পর্যায়ে আপনার মুখে এই কথাগুলি মানায়। হ্যাঁ, যে আপনার তো এখন কোনো চিন্তা নাই, আপনার আর্থিক, আপনি বলেন বটে যে হ্যাঁ আমার তো কিছুই নাই, কিন্তু আপনার তো আসলে তেমন প্রয়োজনও নাই। কারণ এই মুহূর্তে আপনার এমন না যে আপনার বাচ্চারা ছোট, তাদের লেখাপড়ার জন্য অনেক খরচ জোগাড় করতে হবে। সুতরাং কিন্তু যারা আমরা হয়তো বা আমাদের বয়স কম, আমরা এই মুহূর্তে একটা ছোট চাকরি করছি, আপনি যেরকম বলেন যে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট থাকতে হবে, অর্থাৎ চাকরির মধ্যে সীমাবদ্ধ থেকে 9টা 5টা জীবনটা বরবাদ করাটা, এটা আমাদের সিস্টেম এভাবে শিখিয়েছে স্লেভ তৈরি করার জন্য। এবং আমি সবসময় ইয়ং জেনারেশনকে বলি যে তোমরা স্লেভ মেন্টালিটি থেকে তোমাদেরকে বের হতে হবে। কারণ প্রতিটা প্রায় 100% সন্তান বা স্টুডেন্টদের বাবা মা তাদের ভিতরে স্লেভ মেন্টালিটি তৈরি করে দিয়েছেন, কারণ তারাও ছিলেন স্লেভ মেন্টালিটির। এ কারণে তারা চাকরি ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারেন নাই। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তো তারা আমাকে যেটা প্রশ্ন করেন যে আমরা তো, আমাদেরকে তো চলতে হবে, আমাদেরকে বাজার করতে হবে, আমাদেরকে বিল দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, আমরা তো, আমাদেরকে তো এগুলি নিয়ে থাকলে হবে না, নিজের মতন চলবো। আমি তাদেরকে তখন, আমি যেটা চিন্তা করে আজকে সকালে বুঝলাম যে তাদেরকে যেটা আমি বলতে পারি বা যেটা আসলেই বাস্তবতা, সেটা হচ্ছে যে এটার জন্য আমাদের ট্রেনিং, নতুন ট্রেনিং এর কোনো প্রয়োজন নাই। কারণ হ্যাঁ, হতে পারে একজন আর্থিকভাবে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে হয়তো বা ছোটবেলা থেকেই, কিন্তু একটা জিনিস কেউই অস্বীকার করতে পারবে না, আমরা সবাই কিন্তু আমাদের শৈশব পার করে এসেছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি নাক দিয়ে। তা আমরা সবাই কিন্তু শৈশব পার হয়ে এসেছি, এবং আমি বা যে কোনো মানুষ যতই অভাবের মধ্যে দিয়ে থাকুক না কেন, শৈশবে কিন্তু অভাববোধ কারোই ছিল না। ওই শৈশব, যেই শৈশবের মধ্যে আমাদের এই চিন্তা ভাবনা ছিল না যে আমাকে কিভাবে আমার খাবার সংগৃহীত হবে, তাহলে ওই স্মৃতি সবারই কোনো না কোনো স্মৃতি আছে, যখন তাদের এই দারিদ্র নামক কোনো শব্দ তাদের মস্তিষ্কে তখনও ধরা পড়েনি। তারা তখনও আনন্দিত। কিরকম আনন্দিত? একটা বিড়াল যেরকম ভাবে খেলছে, সে জানে না, শ্রেণী বৈষম্য সম্পর্কে তার কোনো ধারণা নেই, বিভিন্ন রকম ধর্ম নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। তাহলে ওই বিড়াল যেরকম, বা একটা শিশু আমরা এরকম সবসময় দেখি রাস্তার পাশে বসে খেলছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, হাসছে, ওই শিশুটা কি নিজেকে দরিদ্র ভাবছে যে ইস আমি কত একটা পশ্চাৎপর একটা পরিবারে কেন জন্ম নিলাম, যেমন বাংলাদেশি, কেন আমি বাংলাদেশের মতন জায়গায় জন্ম নিলাম, বা কেউ যদি এরকম মনে করেন যে আমি কেন, আমার বাবা মা কেন এত দরিদ্র ছিলেন, তো এইটা কিন্তু ওই শিশুটা মনে করে না। আমরা অহরহ দেখি, তাই না? শুধুমাত্র ক্যালেন্ডারের পোস্টারে না, আগেকার দিনে ক্যালেন্ডার পাওয়া যেত, সেই ক্যালেন্ডারের এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফ থাকতো যে বাচ্চারা খেলতেছে, গ্রামের বা বস্তির একটা ছেলে মেয়ে, তাদের মুখে হাসি। তাহলে ওই হাসিটা যখন তাদের ফুটে, তার মানে তাদের ভিতরে তখন কোনো
আমি কিভাবে চলবো, টাকা কিভাবে আসবে, এই চিন্তা নাই। তাহলে ওই পর্যায়ে আমরা সবাই পার হয়ে এসেছি। এখন যেটি করার সেটা হচ্ছে যে ওই শৈশবে ফিরে যাওয়া। এবং এইটা গ্যারান্টি দিয়ে বলা যায়, প্রকৃতির ধর্ম হচ্ছে এটা যে যখন আমি প্রকৃতির কাছে ফিরে যাব, আমি যখন আমার সেই স্কুলের শেখা জিনিসগুলি বা আমাদের সমাজ যেটা আমাদেরকে শিখিয়েছে যে টাকা রোজগার করতে হবে, টাকা ছাড়া জীবন চলবে না, সেই শিক্ষাগুলিকে যখন আমরা আনলার্ন করতে পারবো, সেই শৈশবে ফিরে যেতে পারবো যেখানে আমাদের টাকা পয়সা নিয়ে মাথা ঘামাতে হয়নি। এটা গ্যারান্টিড। যদি এরকম ভাবে আমরা করতে পারি তাহলে আসলেই কাউকে চিন্তা করতে হবে না যে আমাকে কিভাবে আগামী মাসের বিল দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যত বেশি আমরা চ্যালেঞ্জ নিব তত বেশি আমাদের জন্য আরো সহনীয় হবে, আমাদের রেজিলিয়েন্স বাড়বে। তাহলে আমাদের যে বেটার ব্রেইন, সেটার জন্য একটা বিষয় হচ্ছে আমাদেরকে শৈশবে ফিরে যাওয়া। শৈশবে আমাদের কোনো ডিসক্রিমিনেশনও কিন্তু থাকে না, ছিল না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমি একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের কথা অনেক সময় বলি। এখানে যারা আছেন, আমার সামনে অনেকে আছেন, তারা অনেকে হয়তো এটা জানেন। সেটা হচ্ছে যে রেসিজম বা এই ধরনের যে বিষয়গুলি, এইগুলি এমন, এই যে ইন গ্রুপ আউট গ্রুপ, যেমন একটা পরীক্ষাতে এরকম একজন সাইকোলজিস্ট, ওনার অনেক ভালো ভালো কাজ আছে, আমার নামটা এই মুহূর্তে এলিজাবেথ লফলার সম্ভবত, তারপর আমি এটা পরে নিশ্চিত হয়ে জানতে পারবো। তো উনি মহিলা একজন, আমেরিকান। এটা আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন যে সাইকোলজি এক্সপেরিমেন্ট, রেসিজম, চিলড্রেন, স্কুল, কিডস, এইভাবে যদি আপনারা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে এআই ওরা বলে দেবে, সম্ভবত এলিজাবেথ লফলার। তো যাই হোক, উনি এই যে এই বৈষম্য, এই যে যেটা আমরা গতদিনেরও আমাদের আলোচনার বিষয় ছিল যে আমাদের ইন গ্রুপ আউট গ্রুপ, তো উনি চিন্তা করলেন যে এটা কিভাবে এটাকে দূর করা যায়। উনি ওনার ক্লাসের বাচ্চাদেরকে, একটা প্রি স্কুল অর্থাৎ প্রিলিমিনারি বাচ্চাদেরকে উনি একদিন বললেন যে শোনো, তোমাদের কাদের চোখ নীল, যাদের চোখ নীল তারা আলাদা হও। তারা আলাদা হলো। তখন বললেন যে যারা নীল চোখ তারা বিশেষ, এটা একটা সুবিধা প্রাপ্ত, কারণ এটা একটা ইউনিক ট্রেড। সুতরাং এখন থেকে তোমরা বেশি সুবিধা পাবে, খেলার সময় বেশি পাবে, ভালো জায়গায় বসবে। আর যাদের চোখ হচ্ছে ব্রাউন বা ব্ল্যাক, তারা হচ্ছে অর্ডিনারি, তারা কম সুবিধা পাবে। তো যারা নীল চোখ তারা তো মহা খুশি, তাদেরও যে ইনগ্রুপ ফর্ম হয়ে গেল, তারা তখন কালো চোখদেরকে আর চিনেই না। তারা তাদের যতই প্রতিবেশী হোক না কেন, আপন বন্ধু, কিন্তু তাদেরকে এখন আর তারা পাত্তা দেয় না, তারা নিজেরা আনন্দে আছে। পরের দিন উনি এসে বললেন, এলিজাবেথ লফলার সম্ভবত, যে আমি আসলে গতদিন ভুল বলেছিলাম, নীল চোখ না, যাদের ব্রাউন এবং ব্ল্যাক বা ব্রাউন চোখ তারা আসলে বিশেষ সুবিধা প্রাপ্ত, কারণ তাদের এই বৈশিষ্ট্যটা হচ্ছে ইউনিক। তাহলে যারা ব্রাউন আইজ, যারা, তারা এখন থেকে বেশি সুবিধা পাবে, বেশি খুদ খেলতে পারবে, বেশি খেলনা পাবে, এই জায়গাটায় তারা সামনে থাকবে। তো সাথে সাথে রাতারাতি চেঞ্জ হয়ে গেল, এবং চেঞ্জ হওয়ার ফলে যারা ব্লু আইজ, তারা তো তখন আগের অবস্থায় ফিরে গেল, মানে তারা আরো খারাপ অবস্থায়। তো থার্ড ডে উনি আবার এসে বললেন যে আসলে আমি ভুল বলেছিলাম, দু চোখই একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন। কিন্তু উনি যেটা বললেন যে এই যে দেখো, এই উনি কিছুই বললেন না, কারণ ওরা তো ছোট শিশু, ওদেরকে তো আর এত কিছু বোঝানোর কিছু নাই। কিন্তু উনি যাদেরকে এই ট্রেনিংটা যাদেরকে দিয়েছিলেন, তারা যখন বড় হয়েছে, অনেক বড় হয়েছে, মানে অ্যাডাল্ট হয়েছে, তাদের ভিতরে কিন্তু এই রেসিজম, ডিসক্রিমিনেশন অনেক কম ছিল। তারা তখন বুঝতে পারতো প্রোপাগান্ডা কি, এবং তারা সহজে আর এটা অনুভব করেনি। কেন? কারণ নিজেরা তারা ওই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, যে আমাকে যখন একজন অস্পৃশ্য মনে করে, আমাকে হিরো মনে করে, আমাকে যখন ডিসক্রিমিনেট করে, তখন আমার কেমন লাগে। ওই ওই অনুভূতিটা কিন্তু খুব খারাপ, খুব ভয়াবহ, কৃতদাসের মতন অনুভূতি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি।
আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা যদি নিজেদেরকে ওই ধরনের বা আমাদের সন্তানদেরকে কখনো কখনো এমন পরিস্থিতির মধ্যে নিতে পারি যাতে করে তারা নিজেদেরকে এরকম মনে করে যে আমরা আসলে অসহায়, আমরা আসলে ডিসক্রিমিনেশনের শিকার এবং এটা থেকে আর পরিত্রাণ নেই, তাহলে ওটা তাদের ব্রেইনে স্থায়ী পরিবর্তন করবে, তাদের এমন একটা নিউরাল চেঞ্জ করবে। যেমন এরকম একটা উদাহরণ দিয়ে বলি, এই ধরনের চেঞ্জকে এরকম বলা হয় যে সাইকাডেলিক্স বা যেটাকে বলা হয় ম্যাজিক মাশরুম, বলা হয় যে এগুলি এমন এক ধরনের মানে এইটা এমন একটা কেমিক্যাল সাইলোসায়াবিন, যেটা কেউ একবার যদি নেয় তার ব্রেইনে একটা স্থায়ী পরিবর্তন হয়, অর্থাৎ তখন তার ভিতরে ওই যে নিজের সেলফকে সে ভুলে ডিজলভ হয়ে যায়, ওই অনুভূতিটা সে পরবর্তীতে তার এটা ব্রেইনের একটা ট্রেনিং হিসাবে থেকে যায়। তো ওইরকম ভাবে সন্তান বা বাচ্চাদেরকে যদি কখনো এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে ফেলা যায় যে সে প্রকৃতভাবেই সে বুঝতে পারে যে না, আসলে আমাকে আমার একটা পতন, অর্থাৎ আমি কাল ছিলাম রাজা, আজকে আমি প্রজা, এবং এটা অবধারিত এবং এটা অনির্দিষ্টকালের জন্য, এটার থেকে আর বেরোতে পারবে না, তখন তার ভিতরে পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা তাকে যে স্বাভাবিকভাবে আমাদের ব্রেনে যে ইনগ্রুপ আউট গ্রুপের ব্যাপার আছে, অহমিকা বোধ আছে, আমার গ্রুপের মধ্যে আমি হচ্ছে গিয়ে আমরাই হচ্ছে শ্রেষ্ঠ গ্রুপ বা আমাদের গ্রুপের সবাই এক, বাকি সবাই আলাদা, সেই অনুভূতিটা তাদের কমে যাবে, ডিসক্রিমিনেশন কমে যাবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আরেকটি পদ্ধতি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটাও আমি এখানে বলছি। তো আমি গত দিনের সেশনটা, যেটা আমরা ডিহিউম্যানাইজ মানুষকে কিভাবে করা হয়, তো এই জিনিসটা আমি এটার মূল এটা থিমটা আমি পেয়েছিলাম ডেভিড ইগলম্যানের একটা পডকাস্ট থেকে। গত সপ্তাহে ওনার এই পডকাস্টটা ছিল বা তার আগের সপ্তাহের। তো এটার পরবর্তী যে পডকাস্টটা সেকেন্ড পার্ট, সেটাই থেকে আমি আজকের এই কিছুটা থিম নিয়েছি। সেই পডকাস্টে উনি এটা বলেছেন যে আমরা যেটা এর আগে বলেছিলাম যে আমরা যখন একদল মানুষকে আউটগ্রুপ করতে চাই তখন তাদেরকে আমরা ডিহিউম্যানাইজ করি, তাদেরকে আমরা এইরকম ভাবে বলি যে এ হচ্ছে কি দানব, এ হচ্ছে ককরোচ। যেমন আমার মনে আছে শৈশব থেকে আমার একটা পোস্টার আমার এখনো চোখে ভাসে, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটা পোস্টার খুব জনপ্রিয় ছিল, এটা সারা বিশ্বে এটা ছড়িয়েছে, যে মানে ইয়াহিয়া খানের ওনার একটা একটা ছবি, একটা কার্টুন ক্যারিকেচার। তো ওই ক্যারিকেচারটাতে এরকম ছিল যে ওনাকে একটা দানবের মতন, তার ওখানে লেখা ছিল যে এরা হচ্ছে দানব, এদেরকে মারতে হবে, এই ধরনের একটা কথা ছিল। তো এইটাই হচ্ছে সে ডেমোনাইজেশন। এখানে আমি কোনো পক্ষ বিপক্ষের কোনো কথা বলছি না, যেটা ফ্যাক্ট সেটাকেই বলছি। তাহলে এই পদ্ধতি যুগে যুগে সবসময় ব্যবহার করা হয়েছে যখনই কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করার প্রয়োজন হয়েছে। গত দিনের মেডিটেশন সেশনে বলেছিলাম যেমন টুৎসিরা তারা হচ্ছে তেলাপোকা, এই ধরনের অপপ্রচার রুয়ান্ডাতে চালানো হয়েছিল, যার ফলে প্রায় 5 মিলিয়ন বা এই ধরনের, আমার এক্সাক্ট সংখ্যাটা মনে হয় হয়তো বা 5 লাখ বা এরকম মানুষ মারা গিয়েছিল ওই সময় এই ধরনের এথনিক ক্লিনজিং এ বা এই ধরনের রায়টে। তাহলে যখন আমরা যদি আমাদের সন্তানদেরকে এই ব্যাপারটা সচেতন করি, যখনই তোমরা কোনো সোশ্যাল মিডিয়াতে বা পত্রিকায় দেখবে যে কোনো একটা গ্রুপকে এরকম ডিহিউম্যানাইজ করা হচ্ছে, তখনই বুঝবে এটা সচেতনভাবে চেষ্টা করা হচ্ছে তাদের প্রতি মানবিক অনুভূতিগুলি যেন নষ্ট হয়ে যায়। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। কারণ আমরা সবসময় দেখেছি, এটা শুধু আমাদের দেশ বলে কথা নয়, উন্নত বিশ্ব তাই হয়, আমেরিকাতেও তাই হয়,
ইউরোপের নর্থ ইউরোপের দেশগুলিতে এগুলি কম হয়। সেটা হচ্ছে যে পলিটিক্যালিও যে দল যখন ক্ষমতায় থাকে তারা তখন বিরুদ্ধ দলকে এরকম বিভিন্ন অপপ্রচারের শিকার করে, তাদের নামে বিভিন্ন অপপ্রচার দেয়, এবং অপপ্রচারগুলি কিন্তু মানুষ সহজে তাতে প্রভাবিত হয়, এবং তখন তারা যাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয় তাদেরকে আউটগ্রুপ মনে করে এবং তাদের প্রতি আর কোনো সহানুভূতি অনুভব করে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যখন আমরা দেখব যে এরকম কোনো গ্রুপের প্রতি, কোনো জাতির প্রতি, কোনো ধর্মের প্রতি বা কোনো বিশেষ, এখানে শুধু ধর্ম, আমি যে খুব লিবারেল সেই হিসাবে আমি লিবারেল, কিন্তু ধর্মকে আমি এটা বলছি না। দেখা গেল যে যারা কোনো ধর্মের খুব অনুরাগী তাদেরকেও কিন্তু অনেকে এটা নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করে। এটাও কিন্তু এক ধরনের রেসিজম, এটাও এক ধরনের ডিসক্রিমিনেশন, যেটা এক সময় ছিল যে যেটা যে হ্যাঁ আমাদের দেশে এরকম এক সময় প্রচলিত ছিল যে দাড়ি টুপি থাকা মানেই সেই ব্যক্তিটা হচ্ছে গিয়া, সে হচ্ছে গিয়া এরকম মানে দুষ্ট প্রকৃতির। তাহলে এই যে এই ধরনের অপপ্রচার কিন্তু মানুষকে প্রভাবিত করে। আমরা মনে করতে পারি যে না, বাস্তবতা তো মানুষ জানবে, কিন্তু বিশেষ করে যারা শিশু বা যারা কিশোর, যাদের তরুণ, তাদের ব্রেনকে সহজেই ওয়াশ করা যায়, তাদেরকে ব্রেন ওয়াশ করাটা খুব সহজ। এটা যুগে যুগে হয়েছে, জার্মানিতে হয়েছে, ইহুদিদের বিরুদ্ধে করা মানে এভাবে করা হয়েছে যে ইহুদিরা হচ্ছে গিয়ে আনহিউম্যান, তারা ইনহিউম্যান, তারা হচ্ছে অমানুষ। তাহলে যে পিশাচ, হ্যাঁ অমানব, এই ধরনের ট্যাগিং করা হয়। তাহলে যখনই দেখা যাবে যে তাদেরকে মানুষ নয় এমন কোন রকম বিশেষণে ভূষিত করা হচ্ছে, তখনই সচেতন হতে হবে যে এটা হচ্ছে সিস্টেমেটিক প্রপাগান্ডা। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি চোখ বন্ধ রেখে। এখন আমরা আবার ফিরে আসি। আমি যে প্রশ্নের কথা বলেছিলাম, আমাকে যখন অনেকে প্রশ্ন করে যে আমাদের অবস্থা আর আপনার অবস্থা, আমার অবস্থা কি সেটা অনেকেই জানে, কিন্তু শৈশব সেটা এমন একটা বিষয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলি, সবসময় সবাইকে বলি যে ওই শৈশবের মতন যদি আমরা চিন্তাহীন ভাবে, আমার কিভাবে চলবে আমি জানি না, আমার জানার দরকার নেই, যেভাবে চলবে, না হতে পারলে না খেতে পেয়ে মারা যাব। তো আমরা মুভিতে দেখি একজন নায়ক প্রচন্ড বা নায়িকা প্রচন্ড অর্থ কষ্টে আছে, সেটা দেখে তো আমরা আনন্দ পাই। তাহলে আমাদের জীবন ওরকম হলে কেন আমরা আনন্দ পাবো না? কেন সেটাকে এনজয় করবো না? কেন সেটাকে একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হিসাবে নিব না? আমি এখন মারা যাচ্ছি, মৃত্যুর সময়টাকেও এরকম এক্সপিরিয়েন্স, একটা থ্রিল। মৃত্যু কখনো এটা নাকি একবারই অনুভব করতে হয়, এটা নাকি একবারের বেশি কেউ এক্সপিরিয়েন্স করতে পারে না, এমনই এটা দুর্লভ। তো এই দুর্লভ জিনিসটা স্বাদ আমি পাচ্ছি, সেটা ভূমিকম্প হোক আর যাই হোক, তা সেটাতে তো আনন্দের বিষয়, এক্সাইটমেন্ট, থ্রিল। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তো এই থ্রিলটা এমন, যদি আমি এই যে সেই শৈশবের মতো আমার টাকা পয়সার চিন্তা করতে হবে না, আমার চাকরি বাকরির দরকার নেই, আমি আমার যা মন চাই আমি সেটাই করব, তাহলে যদি এমন হয় যে আমাকে আমার বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আমাকে রাস্তায় যাচ্ছি, তখন কি হবে? তখন এটাই হবে যেটা আমরা বেটার ব্রেইনে যেটা শিখেছি, যে আমি যে একটা ডিসক্রিমিনেশনের শিকার, যে আমি এখন পথের ফকির, ওই পথের ফকির হওয়ার অনুভূতিটা আমাদের ব্রেনের জন্য প্রয়োজন। এটা একটা খুব অবশ্যম্ভাবী মানে এটা অমূল্য একটা ট্রেনিং, প্রশিক্ষণ, যে হ্যাঁ আজকে আমি রাস্তার ফকির, আজকে আমাকে রাস্তায় বের করে দিয়েছে, আজকে আমাকে পথে পথে এখন ঘুরতে হবে। হয়তো আমার সন্তানরা আমাকে এরকম, হয়তো আমরা জানি এরকম হয় যে সন্তানরাও দেখে না, বৃদ্ধ বয়সে তখন রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। তো এটাও একটা অনুভূতি, এটাও একটা ফ্যান্টাসি, এটাও কত সুন্দর। আমরা এরকম দৃশ্য দেখি, তাই না? এরকম আমরা সিনেমাতেও অতীতে দেখেছি যে রাজ্জাক বয়স্ক হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আর তার ছেলেরা তাকে এখন চিনতে পারে না। হ্যাঁ,
তাহলে এই ধরনের যখন সিচুয়েশন আমার জীবনে যদি বাস্তবে ঘটে, তাহলে এর চাইতে থ্রিলিং, এক্সাইটিং, গেমিং আর কি হতে পারে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তাহলে আমাদের ফেসবুক লাইভটা আমরা শেষ করছি। আর জুম মিটিং এ যারা আছেন তারা থাকতে পারেন, কারণ তখন আমরা ডিসকাশন করব। জুমটা বন্ধ হবে না এখনই। হ্যাঁ, আমরা ফেসবুক লাইভ সেশন বন্ধ করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আবার আগামী সপ্তাহে দেখা হবে আশা করি।